প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আহ সেটা হচ্ছে প্রেপোজিশন। আমরা বলছি প্রেপোজিশন মানে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রেপোজিশন মানে পূর্ব অবস্থান। কার পূর্ব অবস্থান করে? নাউন বা প্রোনাউনের পূর্ব অবস্থান করে। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, এক্সেপশনাল টু আর ইন অর্ডার টু, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এরপর একটু আস্তে আস্তে যেতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন আমি লিখতে বলবো শুধু তখন লিখবেন, তাছাড়া লিখার দরকার নাই। মনোযোগ সবার স্ক্রিনে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সবাই স্ক্রিনে মনোযোগ দেন। ওকে, অলরাইট। উপরে বোঝাতে আমরা আগে শুধু অন জানতাম। উপরে বোঝাতে কতগুলো প্রিপোজিশন ব্যবহৃত হয়? অন, ওভার, অ্যাবাভ, আবার অন বা অন টু, আপ, অনেকগুলো আছে যে জিনিসগুলো আমাদের জানতে হবে। দেখেন, এই যে ছবিটা এঁকেছি, যদি কেউ ছবিটা ভুলে যেতে পারেন, তাই না লিখে ফেলবেন। তাহলে উপরে বোঝাতে একটা আছে অন। অন হচ্ছে স্পর্শ ভাবে উপরে থাকলে অন হয়। এই যে ছবিতেই বুঝাই দিছি যে বক্সের উপরে স্পর্শ করে আছে, তাহলে কি হবে? অন। আমি চেয়ারের উপরে বসে আছি, স্পর্শ করে উপরে আছি। আই এম সিটিং অন দা চেয়ার। আপনাদের হাতটা, কারো হাত টেবিলের উপরে আছে, ইয়োর হ্যান্ড ইজ অন দ্য টেবল। আমি মোবাইলটাকে আমার ল্যাপটপের উপরে রাখতেছি, মাই মোবাইল ফোন ইজ অন মাই ল্যাপটপ। দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল। স্পর্শ করে উপরে হলে অন হবে। এতটুকু বলতে বলতে যারা যারা লিখতে পারেন তারা তারা চট করে লিখে ফেলবেন। তাহলে সবাইটা আমার সাথে বলেন, বলেন উই আর সিটিং অন দ্য চেয়ার, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল, আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, মাই ফোন ইজ অন মাই ল্যাপটপ। এবার হাত চালায় লেখেন, ওভার আর অ্যাবাভ এই দুইটাই স্পর্শ না করে উপরে। স্পর্শ না করে উপরে হলে, স্পর্শ না করে উপরে হলে ওভার বা অ্যাবাভ হয়। লিখে রাখেন, ওভারটা স্পর্শ না করে উপরে থাকলে কি আছে? আপনার মাথার উপরে ফ্যান থাকতে পারে, লাইট থাকতে পারে। স্পর্শ না করে উপরে হলে দুটো জিনিস বসে, আইদার ওভার বসে অর অ্যাবাভ বসে। এবার লিখে রাখেন, কাভার করলে ওভার, কাভার না করলে অ্যাবাভ। আপনাদের একটু কষ্ট করতে হবে, অনেক লিখতে হবে, অনেক লিখতে হবে, অনেক মানে অনেক। কাভার করলে ওভার, কাভার না করলে অ্যাবাভ। চলন্ত হলে ওভার, স্থির থাকলে অ্যাবাভ। চলন্ত থাকলে ওভার, স্থির থাকলে অ্যাবাভ। লিখেছেন সবাই? আসেন, ফ্যান আমার মাথার উপরে আছে, আমাকে কাভার করতেছে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। কাভার না করলে, ফ্যান অনেক দূরে, আমার মাথা কাভার করতেছে না, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। আর একটা অর্থে, ফ্যান আমার মাথার উপরে ঘুরতেছে, চলন্ত, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। কিন্তু আমার মাথার উপর একটা স্পট লাইট আছে, এই লাইটটা তো ঘুরতেছে না, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি? তাহলে বলেন, আপনার মাথার উপরে দেখেন কোনো কিছু স্থির অবস্থায় আছে কিনা। তাহলে অমুক জিনিস ইজ অ্যাবাভ ইউর হেড। একটা স্পটলাইট, একটা স্পটলাইট সোফার উপরে আছে স্পর্শ না করে, তাহলে দ্য লাইট ইজ অ্যাবাভ দ্য সোফা, অ্যাবাভ দ্য সোফা। ক্লিয়ার এভরিওয়ান? সবাই কি বুঝতে পেরেছি? এবার আসেন ভাইয়েরা, এখন আপনি বলবেন যে স্যার, দেয়ালে তো লাগানো আছে, দেয়ালের উপরে নাই, দেয়ালে লাগানো আছে, কিন্তু লিখে রাখেন
দেয়ালে লাগানো থাকলেও অন হবে। অন দা ওয়াল, অন দা সিলিং। এই যে দেখেন, দেয়ালে থাকলে অন দা ওয়াল, সিলিং এর সাথেও দেখবেন লাইট, আমাদের এলইডি লাইট গুলো সিলিং এর সাথে লাগানো থাকে না, সেগুলো আমরা কি বলবো? অন দা সিলিং, অন দা ওয়াল বা অন দা সিলিং। লিখেছেন সবাই? কিন্তু ভাই, একটা ব্যতিক্রম লিখে রাখেন, স্টার দিয়ে ব্যতিক্রম লিখে রাখেন। ব্রিজের উপর দিয়ে গেলে কিন্তু অন দা ব্রিজ হবে না, ওভার দা ব্রিজ। ব্রিজের উপর দিয়ে গেলে ওভার দা ব্রিজ হবে। ব্রিজের উপর দিয়ে গেলে ওভার দা ব্রিজ হবে। আচ্ছা, অন দ্য ব্রিজ কেন হলো না ভাই? এবার আমেরিকানদের ধরে আনতে হবে, জিজ্ঞেস করতে হবে তুই গ্রামার কেন কঠিন বানাইছস। তুই বলতেছস উপর দিয়ে গেলে অন হবে, আবার বলো ব্রিজের উপর দিয়ে গেলে অন হবে না, অ্যাবাভ হবে। এটা ওদের ধরতে হবে ভাই, আমরা জানি না। ওভার দ্য ব্রিজই হবে। তাহলে আমি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজ। ওকে, সো um he is walking over the bridge, ওভার দ্য ব্রিজ। বাট দেয়ালে হলে কি হবে? অন দ্য ওয়াল। যেমন এসিটা দেয়ালের মধ্যে লাগানো কিন্তু, তাহলে দ্য এসি ইজ অন দ্য ওয়াল, দ্য পেইন্টিং ইজ অন দ্য ওয়াল, দ্য পেইন্টিং ইজ অন দ্য ওয়াল, নট ইন দ্য ওয়াল। Yeah, you understand? Okay, all right. Next, দেখেন আপ আছে, আপ। এটা লেখার দরকার নেই, এটা সহজ আছে। খাড়াখাড়ি উপরে উঠলে আপ হবে, লিফটে, সিঁড়ি দিয়ে, পাহাড়ে, আপ। দেখেন এই যে চিহ্নটা দিয়েছি, নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠলে কি হবে? অন টু। আমি যতটুকু ট্রাই করছি ড্র করার সময়, এগুলো কিন্তু সব আমার হাতে ড্র করা, যতটুকু পারছি। এইটা নিচ থেকে বোঝানোর ট্রাই করছি, একটু বেশি কোনাকুনি হয়ে গেছে। নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠলে হবে অন টু। নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠলে কি হবে? অন টু। নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠলে কি হবে? অন টু। দেন পিপল। আচ্ছা, তাহলে কেউ ধরেন বাইকে উঠতেছে, আই গেট অন টু মাই বাইক। লাফ দিয়ে বাসে উঠতেছে, আই গেট অন টু দ্য বাস। নিচ থেকে উপরে উঠলে সেক্ষেত্রে অন টু হবে। একটা বিড়াল লাফ দিয়ে জাম্প করে টেবিলে উঠছে, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। সবাইকে উপরে বোঝাতে ক্লিয়ার, ক্লিয়ার হলে সি লেখেন, তাহলে আমরা পরে যাই। ক্লিয়ার হলে সি লেখেন, আমরা পরে যাই। হুম, ঠিক আছে। এইবার আসি, এইবার আসি আমরা নিচে বোঝাতে। নিচ, আচ্ছা, উপরের কোনো কিছুই আমাদের হয় নাই, এক্সেপশনাল নাই, এক্সেপশনাল থাকলে আমরা বলবো। এবার নিচে বোঝাতে একটা হেডলাইন দেন, নিচে বোঝাতে। নিচে বোঝাতে আগে একটু আমরা নর্মালি বুঝে নেই, নিচে বোঝাতে কি কি আছে। প্রথমে আছে আন্ডার। আন্ডারের দুটো ব্যবহার আছে। নর্মালি নিচে হলে আন্ডার হবে, যেমন আমি বললাম ব্যাগটা চেয়ারের নিচে রাখছি, দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য চেয়ার, আন্ডার দ্য চেয়ার। আমি আমার ইউপিএস টা নিচে রাখছি, ওকে, দি ইউপিএস ইজ আন্ডার মাই টেবল। আমি সিপিইউটা নিচে রাখছি, দ্য সিপিইউ ইজ আন্ডার দ্য টেবল। বুঝছেন? আরেকটা লিখে রাখেন, অধীনে বোঝাতেও আন্ডার ব্যবহৃত হয়। অধীনে বোঝাতেও আন্ডার ব্যবহৃত হয়। অধীনে বোঝাতেও আন্ডার ব্যবহৃত হয়। ভাই সে আমার আন্ডারে কাজ করে, হি ওয়ার্কস আন্ডার মাই পজিশন।
He works under my position. He works under my position. Done, people? Okay. All right. তাহলে he works under my position. Done. তাহলে নরমালি আমরা নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করতে পারি, অধীনস্থ বোঝালেও আমরা কি ইউজ করতে পারি? আন্ডার ব্যবহার করতে পারি। যেভাবে উপরে উপরে উঠছিলেন আপ, সেভাবে নিচে নামলে কি হবে? ডাউন। Hey, I'm going downstairs. I'm driving down the hill. I'm going down. অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার ডিফারেন্ট জিনিস, ওটা পরের ব্যাপার। আগে বেসিক জিনিসগুলো পারে। বা ফ্রেজাল ভার্ব, ভার্বের সাথে প্রিপোজিশন হলে ফ্রেজাল ভার্ব হয়, সেটা পরের ব্যাপার, সেটাতে পরে যাবে। ডান ভাইয়ারা? ওকে, এবার আসেন অফ। যেভাবে বিড়ালটা লাফ দিয়ে নিচ থেকে উপরে উঠলো, এভাবে উপর থেকে নিচে নামলে, বা বাইক থেকে নিচে নামলে, গাড়ি থেকে নিচে নামলে, পাবলিক ট্রান্সপোর্ট থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে হবে ও দিয়ে দুটো এফ। উচ্চারণটা বলেন আমার সাথে, অফ। ফ হবে, ফ, অফ। আর ও দিয়ে একটা এফ পেলে উচ্চারণটা হবে অফ, অফ। তাহলে ও দিয়ে দুটো এফ পেলে বলেন অফ। I'm getting off my bike. The cat jumped off the floor. অন হবে না, তখন অফ হবে। আচ্ছা, ও দিয়ে দুটো এফ এর আরেকটা অর্থ আছে, লিখে রাখেন। বিচ্ছিন্ন অর্থেও অফ ব্যবহৃত হয়, বিচ্ছিন্ন অর্থে। হাই, সুইচ অফ দি এসি, টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দি লাইট। তাহলে লিখে রাখেন কি? বিচ্ছিন্ন অর্থে অফ ব্যবহৃত হয়। টার্ন অফ দি এসি, সুইচ অফ দি লাইট, টার্ন অফ ইউর ক্যামেরা। তাহলে কি হবে? অফ। আচ্ছা, ও দিয়ে একটা অফের উচ্চারণ কি? অভ, 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 অভ। অভ মানে হচ্ছে এর। আর ও দিয়ে দুটো এফ এর উচ্চারণ হচ্ছে অফ। ওকে, ওকে। বিলো মানে কি? বিলো মানে হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন টাইপের নিচে। লিখে রাখেন, আপেক্ষিক ভাবে নিচে। আমি বললাম দূর, ওনার সাথে আমি কথা বলতে পারবো না, ও বিলো দ্য স্ট্যান্ডার্ড, মানে হি ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড, আর শি ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড। বাংলাদেশের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। দারিদ্র সীমা দেখা যায় না, যে ওটা নিচে গিয়ে বসবাস করে। যে দারিদ্র সীমা আছে তার নিচে গিয়ে বসবাস করে। তাহলে মোস্ট অফ দ্য পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। মোস্ট অফ দ্য পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন। আচ্ছা, তারপর 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 আমি বললাম যে তার বয়স 40-এর নিচে, হি ইজ বিলো 40, শি ইজ বিলো 30। 30 তো দেখা যায় না, 40 দেখা যায় না। হ্যাঁ, ওকে, ওকে। এতটুকু কি ক্লিয়ার? নিচে বোঝাতে যেগুলা ক্লিয়ার? আয়ান হ্যান্ড রেজ করে রাখছে। আয়ান, কোশ্চেন করো ভাইয়া। ইয়েস স্যার। আমি একটা কনফিউশন, সেটা হচ্ছে আপনি স্যার শিখিয়েছিলেন যে আম ডাউন টু আর্থ মানে বিনয়ী হওয়া, ওখানে কি স্যার ডাউনটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে? প্রেজ, ওইটা আলাদা জিনিস। ওকে স্যার, থ্যাংক ইউ। উই ডাউন, উই এই ডাউন না। ওকে, আফটার মানে পরে, বাট টেক আফটার মানে হচ্ছে কারো মতো দেখতে হওয়া, ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওটা আলাদা জিনিস ভাইয়া। ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজমি, সুলতান আজমি। স্যার, আপনি বলছেন যে চলন্ত থাকলে ওভার এবং স্থির থাকলে এবভ। এখন চলন্তর যদি মানে দু একটা এবভ, এবভ না, উচ্চারণটা সবাই বলেন অ্যাবাভ। এভাব, এ, এ বাব, অ্যাভাব, অ্যাবাভ। এভাব, আরটা এমং না, উচ্চারণটা হচ্ছে অ্যামাং। এমাং। বলেন। স্যার, মানে দুইটার যদি একটা এক্সাম্পল দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, এক্সাম্পল না, উচ্চারণ হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল।
এক্সাম্পল খেয়াল করেন, আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। আমার মাথার উপরে একটা লাইট আছে, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। গট ইট? ওকে স্যার। হ্যাঁ, বিনু, ফারজানা বিনু। স্যার এখানে ও ডাবল এফ অফটা কি শুধু বিচ্ছিন্ন অর্থে ব্যবহৃত হয়? আর একটা অর্থ তো আনলাম, উপর থেকে লাফ দিয়ে নিচে নামলে। ও ঠিক আছে স্যার। আরিফ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার ওই যে মানে একটা বলছিলেন না স্যার, ওই যে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড একটা কি যেন, ওই যে টেনে দিলে কোশ্চেন হয়ে যায়, নামটা ভুলে গেছি স্যার, স্টেটমেন্ট অফ কি যেন বলছিলেন স্যার। স্টেটমেন্ট অ্যাজ আ কোশ্চেন। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আকাশ। আসসালামু আলাইকুম আসসালাম, আকাশ ভাই বলেন। স্যার। ওই যে আপনার আমার কোশ্চেন ছিল ওভার আর অ্যাবভ, সেটা তো এক্সাম্পল দিলেন, ওইটা হয়ে গেছে। বলতেছি স্যার আপ আর ডাউন এই দুইটা কি এক্সাম্পল দিতে পারবেন একটু? হ্যাঁ আমি শিওর, একটু লিখি। ওয়াই নট। আমি খাড়াখাড়ি একটা হিল ট্র্যাক্সে উঠতেছি, তাহলে আমি বলতেছি আই এম ড্রাইভিং আপ দ্য হিল। ওকে, নিচে নামতেছেন, ওকে তাহলে কি হবে? আই এম গোয়িং ডাউন দ্য হিল। ওকে, থ্যাংক ইউ স্যার। সাথী। স্যার ডাউন আর বিলোটা আরেকবার বলবেন? ডাউন আর বিলো। জি স্যার। ডাউন বিলো হইতেছে আপেক্ষিক ভাবে নিচে। আমরা যখন বইয়ের মধ্যে, ধরেন এটা আমার একটা বই, বইয়ের মধ্যে লেখা থাকে দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো, প্যাসেজটা কি বইয়ের নিচে দেওয়া থাকে নাকি আপেক্ষিক ভাবে নিচে দেওয়া থাকে? পৃষ্ঠার উপরে লেখা দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো, সাথী দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো, তাহলে প্যাসেজ তো স্যার বইয়ের নিচে দেওয়া থাকে না, আপেক্ষিক ভাবে নিচে দেওয়া থাকে না? জি স্যার। আচ্ছা, আমি বললাম আই এম বিলো 40, আমার বয়স 40-এর নিচে। ক্লিয়ার? তাহলে 40 তো দেখা যায় না। বাংলাদেশের লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ লিভ বিলো দ্য পভার্টি লাইন। যখন আপেক্ষিক ভাবে নিচে হয় তখন আমরা কি ইউজ করব? বিলো ইউজ করব। ক্লিয়ার? আরেকটা জানি কি বলছেন, বিলো আর ডাউন। ডাউন। ডাউন মানে ওই যে খাড়াখাড়ি নিচে, আকাশ ভাইকে যেটা বলতেছিলাম, খাড়াখাড়ি নিচে নামলে পাহাড়, তারপর হইতেছে লিফট, সিঁড়ি দিয়ে কোনো কিছু ভাবে খাড়াখাড়ি গাছ থেকে নামতেছেন, তখন সেক্ষেত্রে ডাউন ডাউন হবে। ওকে ভাই, জি স্যার, থ্যাংক ইউ। মনিরুজ্জামান বলেন। স্যার এই যে আমি বলছিলাম যে ওই ফ্যানটা তো এখন যে বর্তমানে পজিশনে ওটা তো ঘুরতেছে না স্যার, ওটা কি অ্যাবভ হবে না ই হবে? কোনটা? ফ্যান? হ্যাঁ হ্যাঁ, বর্তমান তো শীতকালে তো না, স্যার বর্তমান ফ্যানটা তো আমার মাথায় শীতকাল, ফ্যান যেহেতু ঘুরতেছে না তাহলে অ্যাবাব হবে। অ্যাবভ হবে। জি স্যার, এটা হ্যাঁ, কনফিউশন ছিল। ওকে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ রায়ান। জি স্যার। আচ্ছা, অন টু আর হচ্ছে অন আর টু আলাদা, এটার মধ্যে স্যার পার্থক্যটা কি? কোনটা কোনটা? যেমন ইন টু অথবা অন টু, একটা হচ্ছে ইন আর আলাদা হচ্ছে টু, আর অন আর আলাদা টু। স্যার এই দুটার মধ্যে পার্থক্য কি? আমি কোশ্চেনটা বুঝি নাই, তবে আমি বুঝতে পারছি। অন মানে হচ্ছে স্পর্শ করে উপরে, আর অন টু মানে নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠলে হচ্ছে অন টু। আর এই যে একটা যে আছে না, যে পুরাটা হচ্ছে অন টু, আর হচ্ছে আরেকটা হচ্ছে অনের পরে স্পেস দেওয়ার পর টু, না, এইটা। অনেক দিয়ে টু তো দুইটা একসাথে বসাতে পারবো না, দুটো প্রিপোজিশন তো একসাথে বসবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, মালিহা। হ্যাঁ বলেন। স্যার আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, তাহলে কি ডাউন থ্রু দ্য স্টেয়ার্স না ডাউন দ্য স্টেয়ার্স? ডাউন স্টেয়ার্স। আচ্ছা, থ্রু আর দরকার নাই, ডাউন থ্রু দ্য হিল দরকার নাই, না ডাউন না দ্য হিল। ওকে। না। হ্যাঁ, আমরেন। ভাইয়া এই যে অফ আর হচ্ছে অফ এই দুইটার ভিতরে কি জানি বলছেন, এই যে অফ হচ্ছে টার্ন ও দিয়ে- অফ ইওর ক্যামেরা, আর ও দিয়ে দুটো এফ, উচ্চারণটা অফ। হুম। আর ও দিয়ে একটা এফ, উচ্চারণ হচ্ছে অভ। off। অভ অর্থ হচ্ছে এর। আমি বলতেছি সে ঢাকা কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট অফ ঢাকা কলেজ। কিন্তু আমি বলতেছি অফ দ্বারা বিচ্ছিন্ন অর্থে, এই তোমার ক্যামেরা বন্ধ করো, টার্ন অফ ইউর ক্যামেরা, টার্ন অফ ইউর ক্যামেরা, এই এসি বন্ধ করো, সুইচ অফ দ্য এসি। এছাড়াও অফ আর একটা কি অর্থে ব্যবহৃত হয়? উপর থেকে নিচের দিকে নামলেও কি ব্যবহৃত হয়? অফ ব্যবহৃত হয়। ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট।
হ্যাঁ, মাহফিজুল ভাই। স্যার, অফ নিয়ে আমার একটা জিজ্ঞাসা ছিল যে আমি অফিসের দিকে যাচ্ছি, এই ক্ষেত্রে কি স্যার আমরা অফ ইউজ এখন করতে আসে পারি? নাই ওইটা, না না, ওইটা এখন আসে নাই, আসবে, ওকে স্যার। অনেক আসবে, অনেকগুলো জিনিস আছে। ফাতিমা। স্যার, আপনি বলছেন যে কভার করলে অ্যাবভ হবে, কভার না করলে ওভার হবে, তো এইটা স্যার বুঝি নাই। এটা দরকার নেই, এটা ফেলে দেন। স্থির থাকলে অ্যাবাভ হবে, চলন্ত হইলে ওভার হবে। ওকে, ওকে। অলরাইট। লাস্ট কোশ্চেন হুসাইন ভাই, এরপর আর কোশ্চেন নিব না। ভাইয়া, সুইচ অফ আর টার্ন অফ কখন একই কোনটা জিনিস, ব্যবহার করব? দুইটা একই জিনিস। একই জিনিস, রাইট? আচ্ছা, পাশে বুঝাতে, ওকে, আমি আর তুমি পাশাপাশি, এই পাশাপাশি আমরা কিভাবে বুঝাবো? তো পাশে বুঝাতে আমরা কিভাবে ব্যবহার করব? কেউ কারো পাশে বসা, দেখেন, এ আর বি পাশাপাশি বসা, আবার বি আর সিও পাশে বসা, এ আর সিও পাশে বসা, কিন্তু একটু দূরে। ওকে, আচ্ছা, তখন কি হবে? লিখে রাখেন, বেশি পাশাপাশি থাকলে বিসাইড বা নেক্সট টু হবে। আবার বিসাইড কিন্তু বললেন না ভুলেও। ক্লিয়ার? ভালো মতো বুঝেন, বেশি পাশাপাশি হলে বিসাইড বা নেক্সট টু হবে। এ টু জেড সমন্বিত হসপিটালের সাথে লাগানো বিল্ডিংটাই, সমন্বিত হসপিটালের সাথে লাগানো বিল্ডিং দুইটা, আর ডান পাশেরটা হলো বিআরবি, বা পাশেরটা হলো এ টু জেড হক চেম্বার। তো ইংলিশ এ টু জেড ইজ নেক্সট টু সমন্বিত হসপিটাল, বিআরবি হসপিটাল ইজ অলসো নেক্সট টু সমন্বিত হসপিটাল, দুইটা দুইটার পাশে। ক্লিয়ার? কিন্তু এ টু জেড আর বিআরবি হসপিটাল কি নিয়ার বা ক্লোজ টু? আমরা মনে করি নিয়ার মানে মনে হয় বেশি কাছে, না, নিয়ার মানে একটু দূরে। নিয়ার মানে কি একটু দূরে। আচ্ছা, এবার আসেন, যারা সমন্বিত হসপিটাল বা পান্থপথ বা এ টু জেড বা এই ধরনের লোকেশন চিনবেন না, তাদের জন্য বুঝাই। এ নাম্বার বিল্ডিং, বি নাম্বার বিল্ডিং কাছাকাছি, তাহলে বিল্ডিং এ ইজ নেক্সট টু বিল্ডিং বি, আবার বিল্ডিং বি ইজ নেক্সট টু বিল্ডিং সি। কিন্তু এ নাম্বার বিল্ডিং আর সি নাম্বার বিল্ডিং ও তো পাশাপাশি, তাহলে বিল্ডিং এ ইজ নিয়ার, অথবা বিল্ডিং এ ইজ ক্লোজ টু বিল্ডিং সি। এগুলা, এই যে যেগুলা পড়াচ্ছে, এগুলা আইএলটিএস এর ম্যাপে অনেক কাজে লাগবে। তাহলে বেশি পাশে হলে কি হবে? বিসাইড। আর একটু দূরে হলে হবে নিয়ার বা ক্লোজ টু। আমরা তো জানি ক্লোজ টু মানে বেশি কাছে। ওকে, ডান, সবাই কি বুঝতে পেরেছি? পাশে বি সাইডস কিন্তু বললেন না, বি সাইডস মানে এছাড়াও। এখন ধরেন আমি বললাম যে এই মাউসটা বাদেও আমার টেবিলে আরেকটা মাউস আছে, তাহলে বিসাইডস দিস মাউস আইভ গট অ্যানাদার মাউস। বিসাইডস মানে এছাড়াও, আর বিসাইড মানে পাশে, যে এই দুইটা মাউস পাশাপাশি আছে, পাশাপাশি রাখলাম, তাহলে দিস ইজ নেক্সট টু অ্যানাদার মাউস। বুঝেন? কিন্তু কাছাকাছি, একটু দূরে হলে নিয়ার। সবাই কি ক্লিয়ার? মাথা না দেন। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জায়গাটায় বাংলাটা কেটে গেছে, সেটা হচ্ছে ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এবার আমরা ভিতরে বাহিরে শিখবো, যে ভিতরে এবং বাহিরে বোঝাতে কি প্রেপোজিশন আছে। লিখে রাখেন, ভিতরে বা মধ্যে বোঝাতে।
আচ্ছা, ভিতরে বা মধ্যে বোঝানোর আগে আরেকটা আরেকটা এটা খালি রাখেন, ভিতরে বা মধ্যে আসতেছি। আরেকটা লিখে লেখেন আগে, লেখেন সামনে বোঝাতে, সামনে। সামনে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সামনে সামনাসামনি, একটা হলো সামনাসামনি, আরটা হলো কি মুখোমুখি। সামনাসামনি কেমনে বুঝাই? ধরুন আমরা একটা চেয়ারে বসা, টিচার সামনে দাঁড়ানো, আমার পিছনে এনায়েত ভাই বসা, বা এনায়েত ভাইয়ের পিছনে মাহফুজ বসা। এনায়েত ভাইও স্যারের দিকে তাকায় আছে, মাহফুজও স্যারের দিকে তাকায় আছে। তো মাহফুজ এনায়েত ভাইয়ের পিছনে বসা, তো মাহফুজের মুখও যেদিকে, এনায়েত ভাইয়ের মুখও সেদিকে, সে হইতেছে স্যারের দিকে তাকানো। তাহলে যদি একই দিকে তাকানো থাকে, এই যে এরকম সামনাসামনি, তখন হবে ইন ফ্রন্ট অফ। লিখে রাখেন, সামনাসামনি বুঝালে ইন ফ্রন্ট অফ। এটা সামনাসামনি, হ্যাঁ। ডান। তাহলে আমি বলবো মা এনায়েত ভাই ইজ ইন ফ্রন্ট অফ মাহফুজ। আর যদি মুখোমুখি হয়, টিচার যখন কথা বলে, অনেকে একটা ভুল বলে যে হে এভরিওয়ান আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ। না ভাই, তাহলে উল্টা দিকে কথা বলতে হবে। মুখোমুখি কথা বললে হবে এই যে এরকম, মুখোমুখি থাকলে হবে কি বিফোর। লিখে রাখেন বিফোর। ডান। তাহলে মুখোমুখি থাকলে হবে বিফোর। আমরা যখন কারোর সাথে কথা বলি, আই এম স্পিকিং বিফোর ইউ, বা টিচার যখন বোর্ডে লিখতেছে, টিচারের মুখ যেদিকে আপনাদের মুখ সেদিকে, দ্য টিচার ইজ রাইটিং ইন ফ্রন্ট অফ ইউ। নর্মালি পিছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহৃত হয়। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, অনেকে এটার উচ্চারণ বাহাইন্ড বলে। এটা ওদের দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজে, একটু গ্রামে বা কলাকুলি ওরা বাহাইন্ড বলে। কিন্তু অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারিতে আপনি উচ্চারণগুলো বিহাইন্ডই পাবেন, হ্যাঁ। ব্রিটিশ আমেরিকান দোনো উচ্চারণে বিহাইন্ডই বলে। গট ইট পিপল? বিহাইন্ড। তাহলে ওই যে মাহফুজ যেদিকে মুখ করা, এনায়েত ভাইও সেদিকে মুখ করা, মাহফুজ কিন্তু পিছনে বসা। তাহলে আমি বলবো মাহফুজ ইজ বিহাইন্ড, অথবা মাহফুজ ইজ সিটিং বিহাইন্ড এনায়েত ভাই। ডান পিপল। আচ্ছা, তাহলে চারদিকে বোঝাতে কি ব্যবহৃত হবে? লিখে রাখেন অ্যারাউন্ড। এগুলোর কিছু অনুসিদ্ধান্ত আছে, যাচ্ছি। এবার আসেন, অ্যারাউন্ডের আরেকটা অর্থ আছে, লিখে রাখেন প্রায়। এই আমি প্রায় ওইটা করে ফেলছি, তখন হবে অ্যারাউন্ড। অথবা দিকে, লিখে রাখেন দিকে। এই আমি 4টার দিকে অফিসে আসছি, 4টার দিকে আজকে অফিসে ঢুকছি, অ্যারাউন্ড 4 o'clock। অ্যারাউন্ড 4 o'clock।
ডান। ওকে, বিহাইন্ড এর কোনোই নাই, অনুসিদ্ধান্ত নাই, বিফোর এর আছে। বিফোর মানে লিখে রাখেন আগে, আর আফটার মানে পরে। লেখেন কোন ইভেন্টের আগে বুঝাতে বিফোর আফটার, আগে পরে বুঝাতে বিফোর আফটার বসে। এই লাঞ্চের আগে এটা করবেন, এই লাঞ্চের আগে ফাইলটা জমা দিবেন। বিফোর লাঞ্চ, বিফোর দ্য মিটিং, বিফোর দ্য ক্লাস, আফটার দ্য ক্লাস, আফটার দ্য লাঞ্চ। ডান গাইজ। প্রবাহিত হওয়া বোঝাতে লাভটা আঁকতে পারিনি, একটু বাঁকা শাকা তেরা হয়ে গেছে। যতটুকু পারছি মোবাইল দিয়ে, মানে দিয়ে কার্সার দিয়ে যতটুকু আঁকা যায় আর কি। প্রবাহিত বোঝাতে 4টা জিনিস ব্যবহৃত হয়। প্রবাহিত বোঝাতে কয়টা জিনিস? আমরা কিন্তু এখনো ভিতরে বাইরে আসিনি। ওই বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, আমরা বাইরে ভিতরে যাবো একটু পরে, বাট তার আগে প্রবাহিততে আসি। প্রবাহিত 4 রকমের হতে পারে, লিখে রাখেন। রাস্তার একধার দিয়ে গতি বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। এই যে ছবিটা দেখেন, রাস্তার একধার দিয়ে গতি। গত 2 দিনের ঘটনাটা তো খুবই খারাপ দেখলেন। মানে আল্লাহ আমাদেরকে অতটুকু রিচ না বানাক। আমাদের ধানমন্ডি সাইডে আমরা এটা বলি, রাত ধরেন আমার বাচ্চা ঘুমায় আছে, রাত 1টা 1:30 বাজে আমরা বলি বড় লোকের কিছু কুকুরছানা বের হয়। মনে করেন ওর বাইক যে আছে এটা বুঝাইতে হবে, এমন ভাবে সাউন্ড করে যায়, ধরেন বয়স্ক বা বাচ্চারা থাকলে ভয় পাবে। আমার বাসা হচ্ছে 13 তলা, আমি থাকি হইতেছে 8 তলায়। সেই জায়গাতেও তো মনে করেন আমরা কাইপা উঠি, বড় মানুষ কাইপা উঠি, বাচ্চাদের কি হবে। কুকুরছানা একটু শুদ্ধ ভাষায় বললাম, যদি ওটা ছাও বলি। ওই ওই যে কুকুরটা কুত্তা হয়। তারপরে মনে করেন এই যে বড় লোকের কিছু ছাও গুলা আছে, এগুলা যেগুলা বের হয়, আপনি দেখছেন একটা বাইকের সাথে লাগার কারণে রিক্সাওয়ালাকে পিটা মাইরে ফেলছে। আর একটা গাড়ি চাপা দিয়া আহ বুয়েটের 3 ছাত্ররে মাইরে ফেলছে। কি অবস্থা! মাঝে মাঝে মনে হয় কিছু কিছু মানুষের অতিরিক্ত টাকা। ওই যে ছাগল কাহিনী যেটা ছিল, খেলা তো শুরু হয়েছিল ছাগল দিয়ে। ওই ছাগলের পোলা যেটা ছিল, ও কিন্তু 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার কাঁপায় ফেলতো 4টা গাড়ি দিয়ে। ও ধানমন্ডিতে থাকতো কিন্তু ওরা। ওই ছাগলওয়ালার নামই ভুলে গেছি, ছাগলটাই মনে আছে। ওই বেটার নাম ভুলে গেছি, মতিউর মতিউর। মতিউর যে পোলা, ও কিন্তু এই এলাকার চরম বদমাইশ ছিল। চরম চরম লেভেলের উড়াধুরা গাড়ি চালাইতো। এবং এই এলাকাতে কিছু কিছু পোলাপান আছে, মানে এগুলো হলো বড় লোকের কি সন্তান আমি জানি না, মানুষরা মানুষ মনে করে না। গুলশান বনানীর অবস্থা আরো খারাপ। আমার কাছে গুলশান বনানীতে গেলে নিজের গরিব লাগে, কারণ ওই জায়গার মানুষগুলো আরো খারাপ। বিসাইডস কারণ পোলাপান গুলো এত রোগের ফালতু, এত ফালতু। এবং এগুলোর ম্যাক্সিমামের বাপ যদি টান দেন, অথবা দাদা টান দিলে কৃষক বের হবে। আর 70% বাপ বের হবে যেগুলোর 2 নাম্বারই টাকা, 1 নাম্বারই টাকা না। যেগুলো এই যে রাস্তার মধ্যে এগুলা করে, উড়াধুরা গাড়ি চালাবে, এরে মাইরা দিবে ওরে মাইরা দিবে। কারণ ওরা চিন্তা করে আমার বাপের তো টাকা আছে, সেটা হয়ে যাবে। বুঝেন ওর মা কত খারাপ, যে সোশ্যাল ওয়েবসাইট সোশ্যাল নেটওয়ার্কে দিও না, ডিফেম করো না, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তুই মানুষ মেরা লাইছিস, তোর তো জীবনই থাকার দরকার নেই, ক্যারিয়ার নিয়ে টেনশনে আছে। যাই হোক, হোয়াটসএভার, আই ডোন্ট লাইক দোজ টাইপ অফ অতি রিচ টাইপ অফ পিপল। এই টাইপের মানুষগুলোর ব্যক্তিত্ব গুলো একটু খারাপ থাকে। আর এগুলো সবগুলোকে বলা হয় নিউ মানি। নিউ মানি মানে হচ্ছে আঙুল ফুলে কলা গাছ। যাদের অ্যাকচুয়ালি টাকা আছে তারা কখনো এগুলো করে না। মানে গুলশান বনানী ধানমন্ডির মানুষজন তো সবগুলোই তো নিউ মানি। আমাদের পুরান ঢাকার সাইডের, ধরেন লুঙ্গি পরে হাঁটতেছে, যার নাটের ব্যবসা আছে ওর 5 তলা বাড়ি আছে, যার বল্টুর ব্যবসা আছে ওরও 5 তলা বাড়ি আছে, আর যার নাট বল্টুর 2টার ব্যবসা আছে ওর 10 তলা বাড়ি আছে। চলে লুঙ্গি পরে, একদম স্বাভাবিক। এমন মানুষের সাথে মিশে একটা প্লাস্টিকের চেয়ার পাইতে এলাকাতে বসতেছে। আমার মনে আছে এক চাচার কাহিনী, তখন ওয়ালটন মনে হয় নতুন আসছে, চাচার এই লুঙ্গি পরে ঢুকতে দেয় নাই। চাচার 2 বস্তা টাকা নিয়ে ঢুকে হইতেছে, এই দোকান কার? তোর দোকানের সব কিনুম না তোর দোকান কিনুম, টাকা দে। তো এখানকার মানুষজনের যেমন মানে আলগা ফুটানিও নাই,
কিন্তু অ্যাকচুয়ালি তারা অনেক রিচ মানে অনেক রিচ। ওই লেভেলের রিচ গুলশান বনানীর পাবলিক হইলে বাবারে বাবারে যে কি করতো আল্লাহ জানে। যাই হোক, এখানে আছেন। তো গাড়ি চালাইলে ওই যে অ্যালং দিয়ে চালায়েন, হ্যাঁ, এবং একটু ঠান্ডা মাথায় গাড়ি চালায়েন। শীতের রাত, কুয়াশার রাত, 300 ফিটে গেলে একটু বুঝা, মাওয়া রোডে গেলে একটু বুঝা চালায়েন। বাইক দিয়ে এখন মাওয়া রোডে যাওয়ার দরকার নাই তো ভাই, এত ফ্লেক্স দেখানোর দরকার নাই। লাইফ ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। তো এই লাইফটা, আরো অনেক কিছু পাওয়ার আছে জীবনে। এটা কোনো ফ্লেক্স না যেটা 2টা 3টার দিকে আপনি 150তে গাড়ি চালাইবেন। ওকে। তো রাস্তার এক পাশ দিয়ে গতি বোঝাতে কি ব্যবহৃত হয়? অ্যালং। রাস্তা পার হওয়ার গতি বোঝাতে অ্যাক্রস। রাস্তার পার হওয়ার গতি বোঝাতে কি ব্যবহৃত হয়? অ্যাক্রস ব্যবহৃত হয়। লিখেছেন? তাহলে রাস্তা সোজাসুজি পার হন, বেঁকাবেঁকি পার হন, যেভাবে পার হন অ্যাক্রস হবে। নদী পার হলেও কি হবে? অ্যাক্রস হবে। নদী পার হলেও কি হবে? অ্যাক্রস। ডান পিপল। এবার আসেন, আজকে একটা নতুন প্রিপজিশন শিখবেন। লিখে রাখেন, কোন একটা বিল্ডিং বা স্থাপনার এক পাশ দিয়ে গেলে পাস্ট হয়। ভাই আপনি কই? আপনার অফিসের পাশ দিয়ে যেতেছি। আই এম গোয়িং পাস্ট ইউর অফিস। আই এম গোয়িং পাস্ট ইউর অফিস। লিখেছেন সবাই? আই এম গোয়িং পাস্ট ইউর অফিস। আই এম গোয়িং পাস্ট ইউর অফিস। তাহলে বিল্ডিং বা স্থাপনার এক পাশ দিয়ে গতি বোঝাতে পাস ব্যবহৃত হয়। এরপরে আসেন, অনেক সিরিয়াস কথা থেকে একটু এখানে আসি। মানে অ্যাকচুয়ালি সিরিয়াস কথা বলার কারণ হচ্ছে আই এম ফিলিং ভেরি ইমোশনাল ওয়েন আই সি দিস। আপনার আমার ভাই যদি হইতো, আপন ভাই, তাহলে বুঝতেন। ওই রিক্সাওয়ালাটা যদি আপনার পরিচিত কোনো আত্মীয় হইতো, বা যদি আমরা ওই ধরনের ফ্যামিলিতে বিলং করতাম, আমরা কোন ফ্যামিলি বিলং করবো এটা কিন্তু আল্লাহ ডিসাইড করছে। যে আমি তার সন্তান হইতাম বা আপনি তার সন্তান হইতেন, চিন্তা করে দেখেন, আপনার বাপেরে একটা লোক একটু লাগাই দেওয়ার কারণে বাইকে মাইরা ফেলাইছে, আপনি মানতে পারতেন? এভাবে কিন্তু খুনি ক্রিয়েট হয়, ক্রিমিনাল ক্রিয়েট হয়। সো ইটস ভেরি টাফ। যাই হোক, একটু সিরিয়াস পার্ট থেকে একটু ফান পার্টে আসি এবার। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। লিখে রাখেন, থ্রুর 2টা অর্থ, একটা হলো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, আরটা লিখে রাখেন মাধ্যম। যেমন আমরা ছবির মাধ্যমে প্রিপোজিশন শিখতেছি, উই আর লার্নিং প্রিপোজিশন থ্রু পিকচার্স। যদিও জেনজির এটা বুঝবেন না, আমরা যারা মিলেনিয়ালরা ছিলাম, আমাদের সময় একটা চিঠির আমল ছিল। তো চিঠির উপরে বা চিঠির শেষে এরকম একটা ছবি আইকা নামের লেটার লিখে দিতে হইতো, হ্যাঁ। ধরেন এখানে সাব্বিরের এস লাগাই দিলাম, এখানে ধরেন কোনো একটা নাম বসাই দিলাম, XYZ। ওকে। তো তখন যেটা ছিল, তো নাম লাগতো, তো এই জায়গা থেকে ছবিটা আসে। কোনো কিছুর মধ্য দিয়ে গেলে কি হয়? থ্রু ব্যবহৃত হয়, থ্রু। এই কই তুই? আমি তোর গ্রামের মধ্য দিয়ে যেতেছি। গ্রামের মধ্য দিয়ে যেতেছেন, আই এম গোয়িং থ্রু ইউর ভিলেজ। তোর এলাকার মধ্য দিয়ে যেতেছি, আই এম পাসিং থ্রু ইউর নেইবারহুড। এলাকা ইংরেজি হচ্ছে, এলাকা ইংরেজি কিন্তু নেইবারহুড। মাথায় রেখে, নেইবার মানে প্রতিবেশী, আর নেইবারহুড মানে হইতেছে কি? এলাকা।
ডান পিপল? ওকে, তাহলে থ্রু মানে হচ্ছে কি মধ্য দিয়ে। থ্রু মানে কি মধ্য দিয়ে গেলে বুঝালে থ্রু ব্যবহৃত হয়। এই স্ক্রিনের মধ্যে যতটুকু আছে এটা তো আমি দিয়েই দিব, বাট তারপরও ভাইয়া আজকেই দিব না, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ এখানে আরো দুটো ক্লাসের আছে তো, আগে থেকে দেখে ফেললে চলে যাবে, অ্যাট্রাকশন চলে যাবে। স্ক্রিনশট নেন, 2 মিনিট চুপচাপ তাকায় থাকেন। স্ক্রিনশট নিতে নিতে আকাশ ভাইয়ের কোশ্চেন নেই। আকাশ ভাই প্লিজ ভাইয়া বলেন। স্যার আসসালামু আলাইকুম। নমস্কার। স্যার ওই যে দু একটা যদি দিতেন, মানে ব্যাপারটা হচ্ছে আমি পড়তেছি, পড়ার সাথে সাথে লিখতেছি, কিন্তু দু একটা এক্সাম্পল লিখে রাখলে যেটা হয় আমার মনে রাখতে সুবিধা হয়, এই জন্য কোনটা বলতেছি বলেন, কোনটার যদি। কোনটার কোনটার? আর একটা হচ্ছে অ্যালং, একটা হচ্ছে অ্যাক্রস। আই এম ড্রাইভিং অ্যালং দ্য রোড, আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড। আমি রাস্তার একধার দিয়ে হাঁটতেছি। রাস্তার একধার দিয়েও হাঁটা যাবে না আকাশ ভাই, আমাদেরকে আইল্যান্ড দিয়ে হাঁটতে হবে অথবা ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। ওকে, নাহলে জি, কোন দিক দিয়ে গাড়ি মেরে দিবে আমরা জানি না কিন্তু। অ্যালং দ্য রোড, আই এম অ্যাক্রস দ্য। স্যার অ্যাক্রসের ক্ষেত্রে হবে আই এম অ্যাক্রস দ্য রোড, এরকম? না না, একরোজ হলো রাস্তা পার হইতে। আপনি ধরেন আমার সাথে দেখা করতে আসছেন, আইসা সমরিতার উল্টা সাইডে দাঁড়ায় আছেন, আমি বলতেছেন ভাইয়া এই পাশে তো দেখতেছি হক টাওয়ার। আমি বলছি না, রাস্তা পার হন, রাস্তা পার হইলে উল্টা সাইডে হক চেম্বার। কাম অ্যাক্রস দ্য স্ট্রিট বা অ্যাক্রস দ্য রোড, রাস্তাটা পার হন। ওকে, ঠিক আছে থ্যাংক ভাইয়া? ইউ স্যার। জি, আয়ান কোশ্চেন করো। স্যার আপনি বলেছিলেন যে পাস মানে কোনো কিছু, কোনো বিল্ডিং বা স্থাপনার পাশ দিয়ে যাওয়া। এখন আমি কি চাইলে এটা এইভাবেও বলতে পারবো, কোনো স্থাপনাকে পাশ কাটিয়ে চলে যাওয়াকে পাস ব্যবহার না, করতে পারবো? পাশ কাটিয়ে না, একটা পাশ দিয়ে যাওয়ার গতিকে পাস্ট বলে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। রাজিয়া ম্যাম। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার এই পাস্ট নিয়ে একটু কোয়েশ্চেন ছিল, এটা আর একটু যদি বুঝিয়ে দিতেন। আর পাস্ট একটা হচ্ছে, ধরেন জি আপনি একটা, ধরেন আহসান মঞ্জিলের পাশ দিয়ে যেতেছেন, আই এম গোয়িং পাস্ট আহসান মঞ্জিল। আমি জি ধানমন্ডি লেকের পাশ দিয়ে যেতেছি, আই এম গোয়িং পাস্ট ধানমন্ডি লেক। ধরেন জি আমি 7 নম্বর মসজিদের সামনে দিয়ে যেতেছি, তাহলে আই এম গোয়িং পাস্ট বাইতুল আমান মসজিদ। ক্লিয়ার? জি জি ভাই, আর একটা বিষয় হচ্ছে বিসাইড নেক্সট এ যে পিকচারটা আছে ওখানে এ বি সি দিয়ে যেটা বুঝালেন নিয়ার বা ক্লোজ, আমার মনে প্রশ্ন জাগলো যে মিডলে যদি বি থাকে তাহলে এটা কি এ এবং সি এর মাঝখানে থাকলো না? হ্যাঁ, তো বিটুইনটা কি কিছু? বিটা এরও নেক্সট টু সিরও নেক্সট টু, আচ্ছা কিন্তু এ আর সি হইতেছে নিয়ার বা ক্লোজ টু। ক্লিয়ার? আচ্ছা, এটা বিটুইন কিছু বুঝাবে না? না না, বিটুইন পরে আসবে, এটা অন্য জিনিস। ওকে 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 আপাতত ওকে, পাশে থ্যাংক ইউ। বুঝে দিচ্ছি। জি শামিমা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ট্রু ট্রু দিয়ে বলছেন যে কোনো কিছুর মধ্য দিয়ে আর কোনো মাধ্যম দিয়ে একই জিনিস? মাধ্যমে হইতেছে, আমি আপনাদের ছবির মাধ্যমে শিখাচ্ছি না প্রিপোজিশন, জি আই এম জি, টিচিং প্রিপোজিশন থ্রু পিকচার্স। ওকে, ক্লিয়ার? আর ক্লিয়ার। আমি বললাম যে থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। ধরেন বিড়ালটা জাম করে জানলার মধ্য দিয়ে, মানে জানলার এই মানে বাইরে দিয়ে মধ্য দিয়ে বেলকনিতে গেছে, তাহলে ইট ইজ গোয়িং থ্রু দা উইন্ডো। ওকে, ওকে স্যার। হ্যাঁ তৌফিক। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার, বলেন। স্যার ওই সামনে দুই প্রকারটা স্যার যেটা বুঝিয়েছিলেন, একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ আর একটা স্যার বিফোর। তো বিফোর দিয়ে একটা এক্সাম্পল দিবেন একদম? আই এম বিফোর স্পিকিং ফর ইউ। আই এম স্পিকিং বিফোর ইউ। ধরেন আমরা একটা কফি শপে বসা, মুখোমুখি বসা, আই এম ড্রিঙ্কিং কফি বিফোর ইউ। বুঝতে পেরেছি, ধন্যবাদ। মাহফিদুল ভাই বলেন ভাইয়া। স্যার থ্রু থ্রু এবং ইনটু এই দুটার ভিতরে পার্থক্য কি স্যার? থ্রু আর ইনটু, ইনটু এখনো আসে না, ইনটু মানে ভিতরে আসবে, আর থ্রু মানে হচ্ছে ইনটু হওয়ার পর আবার বাইরে হয়ে যাওয়া। কোনো কিছুর মধ্য দিয়ে বের হয়ে গেলে, আউট হয়ে গেলে তখন সেক্ষেত্রে থ্রু হয়। আর কোনো কিছুর মধ্যে এসে থাইমা গেলে সেক্ষেত্রে ইনটু হয়। বলবো, আপনি থ্যাংক ইউ স্যার। বসুন্ধরার ভিতর দিয়ে বের হয়ে যেতেছেন, ধরেন রাস্তার ভিতর দিয়ে আছে, তখন সেক্ষেত্রে হবে থ্রু। কিন্তু আপনি বসুন্ধরার ভিতরে ঢুকছেন, তখন ইনটু হবে। থ্যাংক ইউ।
হ্যাঁ, আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম ভাইয়া। বলতাম ভাইয়া, বলেন। থ্রোটা আর একটু যদি বুঝাই দিতেন কাইন্ডলি। থ্রু মানে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে থ্রু হবে। এবারে আপনি কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে গেলেও হবে। আই এম পাসিং থ্রু আ ব্যাড সিচুয়েশন, থ্রু সাম প্রবলেমস, থ্রু সাম এটাও হবে না? ক্রিটিক্যাল সিচুয়েশন, হ্যাঁ, ও তখনও থ্রু হবে। আর কোনো কিছুর মধ্য দিয়ে গেলে থ্রু হয়। তানজিদা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি ইন ফ্রন্ট অফ আর হচ্ছে বিহাইন্ড এই দুটোর মধ্যে একটু যদি মানে স্যার বুঝিয়ে দিতেন। ভেরি গুড। ইন ফ্রন্ট অফ ধরেন সানজিদার সামনে বসা, তার পিছনে ফারজানা বসা, তাহলে জি সানজিদার পিছনে কিন্তু ফারজানা বসা, তাহলে ফারজানা ইজ সিটিং বিহাইন্ড সানজিদা, বাট সানজিদা ইজ ইন ফ্রন্ট অফ ফারজানা, কারণ সানজিদাও যেদিক তাকায় আছে, ফারজানাও সেদিক তাকায় আছে। ক্লাসরুম চিন্তা করেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফারজানা বলেন। স্যার এখানে অ্যারাউন্ড মানে প্রায় বোঝায়। আমরা অনেক সময় আবার অ্যাবাউটও ব্যবহার করি প্রায় বোঝাতে। অ্যারাউন্ড, অ্যাবাউট, অলমোস্ট সব মানে প্রায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সবাইকে ক্লিয়ার? তাহলে আমরা পরের স্লাইডে যাব। হ্যাঁ, জাহানারা পারভিন বলেন। স্যার বিহাইন্ড আপনি বুঝান স্যার। বিহাইন্ড মানে পিছনে। আপনার বিল্ডিং এর পিছনে ধরেন একটা লাল কালারের বিল্ডিং আছে, তাহলে আপনি বলবেন আর রেড বিল্ডিং ইজ বিহাইন্ড মাই হাউস। জি স্যার। হ্যাঁ, বনানি বলেন। টা যদি আরেকবার বলতেন, আপনি হচ্ছে যে দুইটা বলছিলেন যে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, আর এটা হচ্ছে, আর সেকেন্ডটা হচ্ছে এটাও আমি লিখছি মধ্য দিয়ে যাওয়া, কিন্তু স্যার যদি একটু আরেকবার বুঝায় বলতেন। কোনটা 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 কোনটা? এই থ্রুটা, থ্রু থ্রুটা, দুই ভাবে ব্যবহৃত হয় যেটা। এটা হলো মধ্য দিয়ে। হ্যাঁ মধ্য দিয়ে যেতেছেন, ধরেন আমি বলতেছি যে আমি আপনার এলাকার মধ্য দিয়ে যাইতেছি কোনো কারণে। হ্যাঁ, ধরেন আমি হুম গ্রিন রোড পার করতেছি, তখন আমি বলতেছি আই এম গোয়িং থ্রু ইউর এরিয়া অর নেইবারহুড। আর ওকে একটা হচ্ছে মাধ্যমে, মানে বলতেছিলাম এই যে ছবির মাধ্যমে শেখাচ্ছি। ওকে টিচিং, মাধ্যমে, ওকে I'm মাধ্যমে teaching, এটাই মিস করেছি। I'm teaching preposition through pictures. ইয়া, গট ইট, থ্যাংক ইউ স্যার। সবাই একটু চ্যাট বক্সে যদি সি লেখেন, তাহলে আমরা পরবর্তীতে যাব। ওকে। Okay. এটাই আমাদের লাস্ট স্লাইড। আসেন, ওই যে বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, এবার ভিতরে বাইরে আপনাদের চলে যাই। ভিতরে আর বাইরে। ভিতরে বা মধ্যে বোঝাতে যেখানে লিখছিলেন, ভিতর বা মধ্যে বোঝাতে 4টা প্রিপোজিশন ব্যবহৃত হয়। ভিতরে বা মধ্যে বোঝাতে 4টা প্রিপোজিশন ব্যবহৃত। নর্মালি আমরা আগে থেকেই ক্লাসের ভিতরে আছি, আর কেউ মাত্র ঢুকতেছে, তাহলে কি বলতে পারি আমরা? কেউ মাত্র ক্লাসে প্রবেশ করলো, তাহলে একটা জিনিস, আর আমরা অলরেডি ক্লাসে আছি, উই আর ইন দ্য ক্লাস, আমরা অলরেডি মিটিং এ, উই আর ইন দ্য মিটিং। আগে থেকে মধ্যে থাকলে কি হবে? ইন হবে। আর কেউ মাত্র প্রবেশ করলে কি হবে? ইনটু। হি এন্টার্স ইনটু দ্য মিটিং, হি এন্টার্স ইনটু দ্য রুম। ভাই কই? এই যে আমি বসুন্ধরা ঢুকতেছি, এখনো ঢুকে নাই কিন্তু ঢুকতেছে, এন্টার করতেছে। আই এম এন্টারিং ইনটু দ্য মার্কেট, ইনটু বসুন্ধরা।
ডান পিপল। আসেন, তাহলে ইন মানে কি? ইন মানে মধ্যে। আর ইনটু মানে কি? ইনটু মানে মাত্র প্রবেশ করতেছে। তাহলে ইন আর ইনটুর মধ্যে পার্থক্য কি ধরতে পারছি আমরা? তাহলে ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, আর ইনটু মানে মাত্র প্রবেশ করতেছে, তখন সেক্ষেত্রে কি হবে? ইনটু। তাহলে ইন আর ইনটুর পার্থক্য বুঝতে পারছি। এবার আসেন বিটুইন। বিটুইন মানে ওই যে একটু আগে জিজ্ঞেস করতেছিল একজন যে বি তো এ আর সির মাঝখানে আছে, রাজিয়া ম্যাম জিজ্ঞেস করতেছিল। হ্যাঁ, ওইটা অন্য অর্থে। এই যে আরেকটা সিচুয়েশন লিখে রাখেন, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, আর দুইয়ের বেশি মানুষের মধ্যে বোঝালে অ্যামাং। দুইয়ের মধ্যে বোঝাতে কি হবে? অ্যামাং। যদি বিটুইন। দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে হবে অ্যামাং, আর দুইয়ের মধ্যে বিটুইন। হ্যাঁ, শেষ সবার? তাহলে বস আমাদের দুজনের মধ্যে কাজটা ভাগ করে দিছে। দ্য বস ডিভাইডেড দ্য ওয়ার্ক বিটুইন রাতুল এন্ড সারা। আর বস কাজটা আমাদের টিমের মধ্যে ভাগ করে দিছে, অনেক মানুষ। তাহলে দ্য বস ডিভাইডেড দ্য ওয়ার্ক অ্যামাং মাই টিম। ফাস্টফুডটা ইয়াং পিপলদের কাছে জনপ্রিয়। ফাস্টফুড ইজ পপুলার অ্যামাং ইয়াং জেনারেশন। ফাস্টফুড ইজ পপুলার অ্যামাং ইয়াং জেনারেশন। Fast food is popular among young generation. Get it? উচ্চারণটা বলেন, among, among। আপনি বললেন যে আমাদের কাজিনদের মধ্যে সে সবচেয়ে বেশি শিক্ষিত। তাহলে among my cousins he is well educated। উচ্চারণটা বলেন, educated, well educated। Among my cousins she is the most beautiful girl। আমরা the most শিখেছিলাম। এবার 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 বাহিরে বোঝাতে। কি বুঝাতে? বাইরে বুঝাতে। ভিতর থেকে বাইরে যদি আসে এক রকমের জিনিস, আর আগে থেকে বাইরে থাকলে আরেক রকমের জিনিস। লিখে রাখেন, আগে থেকে বাইরে থাকলে আউটসাইড, আর ভিতর থেকে বাইরে আসলে আউট অফ। আগে থেকে বাইরে থাকলে কি হবে? আউটসাইড। আপনি একজনের চাকরি খেয়ে দিতেছেন, আপনি জিজ্ঞেস করতেছেন রাতুল কোথায়, বলেন স্যার রাতুল ইজ আউটসাইড দ্য অফিস। দুপুর 2টা বাজে, আউটসাইড দ্য অফিস মানে অফিসে ঢুকেই নেই। আসলে সে অফিসে ছিল, মাত্র একটু বাইরে বের হয়েছে। হি ইজ আউট অফ দি অফিস। হ্যাঁ, আউট অফ মানে ভিতর থেকে বাইরে বেরিয়েছে, আর আউটসাইড মানে বাইরেই আছে। একটা গার্ডিয়ান ক্লাসরুমের বাইরে ওয়েট করতেছে, আ গার্ডিয়ান ইজ ওয়েটিং আউটসাইড দ্য ক্লাস, কারণ সে ক্লাসের ভিতরে ঢুকে নাই। ডান? সবাই কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসে। তাহলে আমরা কি বললাম? একটা বললাম হচ্ছে আউট অফ। আউট অফ এর আরো দুইটা অর্থ আছে, লিখে রাখেন। আউট অফ দ্বারা মধ্যেও বোঝায়, দিয়েও বোঝায়। আউট অফ দ্বারা মধ্যে বা দিয়েও বোঝায়।
ভাই মধ্যে কেমনে লিখে রাখেন, আই গট 100 আউট অফ 100, আমি 100-র বাইরে 100 পাইনি, 100-র মধ্যে 100 পাইছি। আর লিখে রাখেন, ইট ইজ মেড আউট অফ স্টিল, এটা স্টিল দিয়ে তৈরি, দিয়ে। আমরা মানুষজন মাটি দিয়ে তৈরি, লিখে রাখেন, উই উই ওয়ার মেড আউট অফ আর্থ। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করছে, উই ওয়ার মেড আউট অফ আর্থ। আর্থ মানে আবার পৃথিবী না, শুধু আর্থ মানে মাটি, হ্যাঁ, ই ছোট হাতের, দা আর্থ মানে পৃথিবী। বোঝা যায়? প্রচুর পড়তে হবে কিন্তু, নাহলে প্যাচ খেয়ে যাবেন, অনেক ঘটনা আছে কিন্তু। ওকে, এই যে একটু আগে যে জিজ্ঞেস করতেছিল, স্যার এটার দিকে গেলে কি হবে, যে কোনো ডেস্টিনেশনের আগে টু হয়। আর লিখে রাখেন, কোনো কিছুর দিকে বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হবে। গন্তব্যের আগে টু, আর লিখে রাখেন ডিরেকশনের আগে টুয়ার্ডস। পান্থপথ সিগন্যালে দাঁড়ায় আছে, চিনতেছে না একটু, আমি বললাম ভাই স্কোয়ার চিনেন, বলে হ্যাঁ, আমি স্কোয়ারের দিকে আগান, তাহলে কাম টুয়ার্ডস স্কোয়ার হসপিটাল, অথবা কাম টুয়ার্ডস সমরিত হসপিটাল। ভাই লাল বিল্ডিং এর দিকে আগান, কাম টুয়ার্ডস দ্য রেড বিল্ডিং। 3 গম্বুজ মসজিদের দিকে আগান, কাম টুয়ার্ডস 3 গম্বুজ মস্ক। বত্রিশের দিকে আগান, কাম টুয়ার্ডস ধানমন্ডি 32। আচ্ছা, আর টু মানে কি, গন্তব্য, আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু মার্কেট। এছাড়া যে কোনো প্লেসের আগে দেখেন, তাকান, যে কোনো প্লেসের আগে ইন বা অ্যাট বসে। বিগ প্লেসের আগে ইন, স্মল প্লেসের আগে অ্যাট, যদি দুইটা একসাথে বসান। লিখে রাখেন, যে কোনো প্লেসের আগে ইন বা অ্যাট বসে, যদি একা বসে ইন বা অ্যাট যে কোনোটা বসান। ভাই আমি রিসিপশনে ওয়েট করতেছি, আই এম ওয়েটিং ইন দ্য রিসেপশন, অথবা আই এম ওয়েটিং অ্যাট দ্য রিসেপশন। I'm waiting in the reception, I'm waiting at the reception. Both are correct. Done, people. তুমি কোথায়? আমি লাইব্রেরিতে। I'm in the library, I'm at the library. দুইটাই correct. আয় হায়, এখনো আরো কত কিছু বাকি, 11টা 1 বাজে। টাইম বেসড প্রিপোজিশন আসেন। টাইম বেসড প্রিপোজিশনে এটা আমি অলরেডি বলেছি, তারপর আবার বলি, শুধু তাকান, এবার কিছু লেখা লাগবে না, তাকান। দিন বা তারিখের আগে অন, মাস বছর ঋতু দশক শতকের আগে ঈদ, নির্দিষ্ট টাইম এম পিএম ও ক্লকের আগে অ্যাট, সময়ের মধ্যে বোঝাতে বাই বা উইদিন, স্থায়িত্ব বোঝাতে ডিউরিং ব্যবহৃত হয়। ওকে, একটা কাজ অনেকক্ষণ ধরে চলতেছে, স্টার্টিং টাইম বললে সিন্স, স্টার্টিং টাইম না বললে ফর। সকাল সন্ধ্যা বিকালের আগে ইন, ইন দা। রাত দুপুর ভোর, ভোর ইংরেজি হচ্ছে ডন, ভোর ইংরেজি কি ডন। রাত দুপুর ভোরের আগে অ্যাট। দিস টাইম, দিস দ্যাট টাইম, দিস মোমেন্ট দ্যাট মোমেন্টের আগে অ্যাট। তাহলে বলেন, সবাই আমার সাথে বলেন, বলেন অন স্যাটারডে, অন 21st December,
Our last class will be held on 30th December. On 30th December. In March, আমরা আমাদের মিট আপটা করবো জানুয়ারিতে। ফার্স্ট সেকেন্ড থার্ড এর মিট আপ, পুরস্কার বিতরণী, আপনাদের সবার সাথে একটা গেট টুগেদার করবো জানুয়ারিতে। লেখেন ইন জানুয়ারি। সিজনের আগে ইন সামার, in the rainy season, in 2025, in 1980s, in 21st century. Specific time এর আগে at 5 p.m, at 9:30 p.m, at 7 a.m, at 7 o'clock. আমরা ফিউচারে পড়ছিলাম না, উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ভবিষ্যৎ সময়ের মধ্যে হলে বাই, সময়ের মধ্যে হলে বাই, তখন সবকিছুর ক্ষেত্রে বাই আসবে। আর উইদিন কখন ব্যবহার করা হয় লিখে রাখেন, ডিউরেশন বোঝাতে, ডিউরেশন বোঝাতে উইদিন ব্যবহৃত হয়। 2 দিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 2 মাসের মধ্যে, উইদিন 2 months, উইদিন 2 weeks, উইদিন 2 years। বাট 26 সালের মধ্যে আমি সেটেল হব, তাহলে বাই 2026। 5টার মধ্যে ইমেল দিব বাই 5 p.m, নির্দিষ্ট সময় হলে বাই, আর ডিউরেশন বোঝালে উইদিন। স্থায়িত্ব বা চলাকালীন বুঝালে ডিউরিং ব্যবহৃত হয়, ডিউরিং। ক্লাস টাইমে ফোন ইউজ করবেন না। অনেকে আপনারা ফোনে কথা বলেন, ফোনের দিকে তাকায় থাকেন, ফোন দেখে হাসেন, এগুলো কি হবে? তাহলে ক্লাস টাইমে ফোন ব্যবহার করবেন না, তাহলে কি হবে? ডিউরিং দ্য ক্লাস। ডোন্ট ইউজ ইউর ফোন, বা প্লিজ সুইচ অফ ইউর রিংটোন ডিউরিং দ্য ক্লাস। বাংলাদেশে বৃষ্টির সময়ে বা ঢাকা শহরে বৃষ্টির সময় রাস্তাঘাটে পানি জমে। ডিউরিং দ্য রেইনি সিজন উই এক্সপেরিয়েন্স ওয়াটার ব্লকেজ। একটা জিনিস অনেক দিন ধরে চলতেছে, নির্দিষ্ট টাইম জানা থাকলে স্টার্টিং টাইমটা বলতে চাইলে সিন্স। আমি A to Z এ কাজ করছি, আই এম ওয়ার্কিং অ্যাট ইংলিশ A to Z সিন্স 2016। 8 বছর ধরে কাজ করতেছি, স্টার্টিং টাইম বলবো না, ডিউরেশন বলবো। তাহলে আই এম ওয়ার্কিং অ্যাট A to Z ফর 8 years। লিখে রাখেন, ডিউরেশন বললে ফর, স্টার্টিং টাইম বললে সিন্স। ডিউরেশন বললে কি হবে? ডিউরেশন বললে ফর, স্টার্টিং টাইম বললে সিন্স। সকাল সন্ধ্যা বিকাল ভুলেও যেন আবার এট দ্য মর্নিং না আসে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। রাত দুপুর ভোরের আগে at noon, at night, at dawn। অনেকের কাছে মনে হতে পারে যেটা, সেটা হতে পারে কি, যে এত বেসিক জিনিস শিখতেছি। এত বেসিক জিনিস যে পারে তার জন্য বেসিক, যে বিগিনার তার জন্য একটা ওর সারা জীবনের প্রিপজিশনের কনসেপ্ট একদিনে বোঝানো হচ্ছে। এই মুহূর্তে বোঝানোর জন্য দিস টাইম, দিস মোমেন্ট এর আগে এট, ওই মুহূর্তে বোঝানোর জন্য দ্যাট টাইম, দ্যাট মোমেন্টের আগে এট। এবার এটার দিকে যতটুকু স্ক্রিনে যা আছে, আমি ভিডিও অফ করতেছি, একটা স্ক্রিনশট নিয়ে নেন। কারণ এটা আজকেই দিব না, নেক্সট ক্লাস হবে তারপরে দিব। এবার সবাই এটার দিকে 1-2 মিনিট তাকায় থাকেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে 1-2 মিনিট পরে আমরা আনসার দিব। আপনাদের প্রথম কাজ হচ্ছে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এবং স্ক্রিনশট নেওয়া শেষ হলে চ্যাট বক্সে ডি লিখবেন, কুইক।
এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে এতটুকু স্ক্রিনের মধ্যে আরো কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রিনের মধ্যে যতটুকু আছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। ওরে বাবা রে, কত কোয়েশ্চেন! হ্যাঁ, আকাশ ভাই। স্যার আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে মাথা টাথা পুরো গরম হয়ে গেছে, একদম সত্যি কথা বলতে। ওকে, এখন ব্যাপার পড়ানোর উপরে আছি, তাও 11টা 9 বাজে। হ্যাঁ, সত্যি আমি 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 জ্যাকেট গায়ে দিয়েছিলাম, খুলে ফেললাম এই মাত্র, এখানে ঠান্ডা প্রচুর। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে স্যার, যেটা জানতে চাচ্ছিলাম, ভিতর থেকে বাইরে আসলে কি বলতেছিলেন, এটা আমি আসলে ভিতর লিখতে থেকে লিখতে বাইরে, এটা মনে হয় আউট অফ, আউট অফ। আপনি মার্কেটে ছিলেন, মার্কেট থেকে বাইরে হয়েছেন, এই তুমি এখনো কই? আমি তো গাড়ি নিয়ে বাইরে দাঁড়ায় আছি, আপনি বললেন আম কামিং, আম গোইং, আম গোইং আউট অফ দ্য মার্কেট, আউট অফ দি মার্কেট। ক্লিয়ার? শুভ, আসসালামু আলাইকুম স্যার, স্যার। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এই মিউট করে দেন কেন? স্যার আমি শুভ। সিন্স আর ফরটা বুঝতে পারিনি, এটা কি সিন্স বলুন? একটা কাজ অনেক দিন ধরে চলতেছে, অনেক দিন ধরে চলতেছে, তখন আপনি যদি স্টার্টিং টাইমটা উল্লেখ করেন তাহলে সিন্স হবে। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন 2017 থেকে, তখন বলবেন আই এম ওয়ার্কিং হিয়ার সিন্স 2017। আপনি বললেন যে আমি এই এই এলাকাতে থাকি 2018 থেকে, আই এম লিভিং ইন দিস এরিয়া সিন্স 2018। কিন্তু 6 বছর ধরে থাকি, এটা ডিউরেশন বললে হবে ফর। ক্লিয়ার? জি স্যার, মানে নির্দিষ্ট ডেট হলে ওটা হবে সিন্স, আর মানে কোন নির্দিষ্ট ডেট নাই এটা সংখ্যা উল্লেখ করলে ওটা হবে ফর। হ্যাঁ 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 হ্যাঁ, ডিউরেশন বললে ফর। মাহফিদুল ভাই বলেন। স্যার কিন্তু সিন্স স্যার আমরা তো অনেক সময় যেহেতুর ক্ষেত্রেও স্যার সিন্স ব্যবহার করে না না, থাকি। উই সিন্স কিন্তু প্রেপোজিশন না, ওই সিন্স হচ্ছে কনজাংশন। আচ্ছা আচ্ছা, এটাই এজ স্যার এ আমার প্রশ্ন তো ছিল। ভাই সিন্স। জি, থ্যাংক ইউ স্যার। আয়ান, স্যার আপনি এখানে বলেছিলেন যে ইন অর অ্যাট, ইন বিগ প্লেসের আগে ব্যবহৃত হয় আর অ্যাট স্মল প্লেসের আগে ব্যবহৃত হয়, কিন্তু আমরা স্যার ডেইলি লাইফে স্মল বা বিগ প্লেসে স্যার এটা ইউজ করি না। আমরা স্মল প্লেসের আগেও ইন বা অ্যাট বোথই ইউজ করি, বিগ হ্যাঁ প্লেসের আগেও ইন বা অ্যাট বোথই ইউজ করি। আমি তো স্যার তাই বললাম, যে কোনো প্লেসের আগে ইন বা অ্যাট বসাতে পারবো, কিন্তু দুটো প্লেস একসাথে বললে তো ইন আর অ্যাট লাগবে। যে আমি বললাম আমি ঢাকার পান্থপথে থাকি, তাহলে তখন সেক্ষেত্রে আমি বলতে পারবো না আই লিভ ইন পান্থপথ ইন ঢাকা, না, আই লিভ অ্যাট পান্থপথ ইন ঢাকা। ক্লিয়ার ভাইয়া? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আমি এ টু জেড এর লাইব্রেরিতে বসে পড়তেছি, আই এম স্টাডিং অ্যাট দ্য লাইব্রেরি ইন এ টু জেড। থ্যাংক ইউ স্যার। রাজিয়া, ভাইয়া বাই দ্য টাইম অ্যান্ড উইদিন দ্য টাইম, এই দুটার মধ্যে যদি আরেকটু বলতেন। বাই আর উইদিনটা অনেকটা সিন্স আর ফরের মতো, নির্দিষ্ট সময়ের আগে কি হবে বাই, আর ডিউরেশনের আগে হবে উইদিন। নির্দিষ্ট সময়ের আগে সিন্স, আর ডিউরেশনের আগে কি হবে জি, উইদিন। ফর। ওকে ওকে, বুঝতে ডিউরেশনের আগে পেরেছি। ফর। জি। হুম। পান্না রহমান বলেন। স্যার গন্তব্যের আগে টু, তারপর কি বলছিলেন, স্কিপ করে গেছি। বুঝি নাই। গন্তব্যের আগে টু বসে স্যার, এরপরে কি বলছিলেন সেটা স্কিপ করে গেছি, বুঝতে পারি না। গন্তব্যের আগে টুই বসে, হ্যাঁ ঠিকই তো আছে, আর তো কিছু নেই। এরপরে স্যার কি বলছিলেন বুঝতে পারি না। এরপরটা হচ্ছে ডিরেকশনের আগে সাধারণত টুয়ার্ডস বসে, কোনো কিছুর দিকে বোঝাতে। হ্যাঁ, ঠিক আছে। ফাতিমা খানম বলেন। স্যার ডিউরেশনের ক্ষেত্রে বলছেন যে ফর হবে, আর সিন্সের ক্ষেত্রে স্যার এটা মানে আমি গুলায় ফেলছি, বুঝতে পারছি না। ডিউরেশন মানে একটা স্থায়িত্ব বুঝাইলে ফর হবে, আর নির্দিষ্ট সময় বুঝাইলে সিন্স হবে। ক্লিয়ার ভাইয়া? আপনি ইংলিশ ও শিখতেছেন কত সাল থেকে? আপনি বললেন 2010 সাল থেকে, তাহলে আই এম লার্নিং ইংলিশ সিন্স 2010। আর আমি ইংরেজি শিখতেছি 14 বছর ধরে। 14 বছরটা কি কোনো নির্দিষ্ট টাইম নাকি একটা ডিউরেশন?
ডিউরেশন। তাহলে বলবেন আই এম লার্নিং ইংলিশ ফর 14 years। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সঞ্জিদা। জি স্যার, স্যার অ্যাকচুয়ালি যে সিন্স স্যার ফর দিয়ে আমি এক্সাম্পল চাচ্ছিলাম স্যার, একটু সুবিধা যেত হতো আর কি। হয়ে গেছে তো, হ্যাঁ। হ্যাঁ বাহাউদ্দিন হ্যাঁ বল। স্যার, ঠিক আছে। স্যার টু ডিস্টেন্স ডিস্টেশন আর টুয়ার্ড ডিরেকশন এই দুটো বুঝতে পারি না স্যার। টু মানে হইতেছে ভাই আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু মাই অফিস, আর আপনি স্যার কোনো লোকেশন চিনতেছেন না, কোনো কিছুর দিকে আসতে বলতেছেন, তখন টুয়ার্ডস হবে। ধরেন বাহাউদ্দিন ভাই আমি আপনার বাসা চিনতেছি না, আপনি বললেন লাল মসজিদের পিছনে আমার বাসা, তাহলে যে লাল মসজিদটা একটা ডিরেকশন, তাহলে আপনি বলতেছেন কাম টুয়ার্ডস রেড মস্ক ফার্স্ট, অথবা কাম টুয়ার্ডস ধানমন্ডি 32, তারপর আমার বাসা রাইটে। বুঝতে জি পেরেছেন স্যার। ভাইয়া? জি স্যার। তখন দিকে বোঝানোর জন্য টুয়ার্ডস আসবে। মানে তানজিল, আমি হলো যে একটা জিনিস বুঝতেছি না সেই জন্য টুয়ার্ডস। দিকে বোঝাতে টুয়ার্ডস, কোনো কিছুর দিকে যেতেছেন। আমি আপনার বলতেছি যে ট্রাফিক লাইট দেখতেছেন, ওই সোজাসুজি যাইতে থাকেন, পাওয়া যাবেন। তাহলে গো টুয়ার্ডস ট্রাফিক লাইট। ক্লিয়ার? ওকে, তানজিলা বলেন। স্যার বাই প্লাস টাইম, উইদিন প্লাস টাইম, সময়ের মধ্যে স্যার, এটা একটু বুঝিয়ে দেন। আমরা শিখেছিলাম নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বাই ব্যবহৃত হয়। উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের প্যাটার্ন। যেমন আমি 5টার মধ্যে মেলটা করে দিব, I'll have sent the email by 5 p.m. কিন্তু আমি যদি বলি 2 ঘন্টার মধ্যে মেলটা করে দিচ্ছি, তাহলে হবে within 2 hours, within 2 hours। 2 hours। হুসাইন। ভাই ইন দা মর্নিং, ইভিনিং, আফটারনুন, আর এখানে আছে অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডন। এইটা একটু বোঝাই দেন দুইটা, ইন দা আর সকাল অ্যাট। সন্ধ্যা বিকালের আগে সবসময় ইন দা হবে, অনেকে শুধু ইন বলে, ইন হবে না, এগুলোর আগে দাও হয়। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ক্লিয়ার? আর রাত দুপুর ভোরের আগে অ্যাট হবে, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন। আমরা বলেছিলাম বেলা বা দিনের সাথে যদি এস আসে প্রত্যেক বোঝায়। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ভাইয়া আপনি সকালে কি করেন? আপনি বললেন যে আই গো টু জিম ইন দ্য মর্নিং, আই গো ফর আ মর্নিং ওয়াক ইন দ্য মর্নিং। অথবা আপনি বলতেছেন যে আমি সন্ধ্যার সময় শপিং এ যাই, আই গো টু শপিং ইন দি ইভিনিং। ক্লিয়ার ভাইয়া? অ্যাট দ্য ইভিনিং হবে না বা অ্যাট ইভিনিং ও হবে না। ওকে, রোজিনা ম্যাম বলেন। স্যার টু হচ্ছে গন্তব্য, মানে আমি যেখানে আলটিমেটলি পৌঁছাতে চাই, আর টুয়ার্ডস হচ্ছে গন্তব্য না, মানে গন্তব্যে পৌঁছানোর ডিরেকশন। জন্য ডিরেকশনটা আর কি, এইটাই না স্যার? জি জি আচ্ছা। জি। ওকে, অলরাইট, সো সবাই ক্লিয়ার হলে সি লেখেন কুইক। আমাদের কিন্তু বেশ ভালোই সময় লাগছে, পুরো 1.5 ঘন্টা পারফেক্টলি। আজকে আমরা কোনো ব্রেকআউট রুম সেশন দিতে পারবো না। এবার আসেন ঘটনাটা বুঝাই। তাহলে প্র্যাকটিস নাম্বার